গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে ভিডিওটা শুরু করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য বিছানা গোছানো কমপ্লিট, আমার স্নান করাও কমপ্লিট, সমস্ত বাসি কাজ রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। কেন এত দেরিতে ব্লগ শুরু করলাম সেটা না হয় তোমাদের একটু বাদেই বলছি। তবে এখন চাদরটাকে তুলে বিছানাটা আরেকবার ঝাঁট দিলাম, কারণ এতক্ষণ না আমি এখানেই শুয়ে শুয়ে এডিট করছিলাম, আর চাদরটাও যেহেতু একদম গুটিয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম আরেকবার ভালোভাবে টান টান করে ঝাঁট দিয়ে নিই। আর আজকে এত বেলাতে আমার এখন মনে হচ্ছে সামনে যেহেতু পুজো চলেই এসেছে, একটু একটু করে ঘরটা পরিষ্কার করার কাজগুলো শুরু করা যাক। তো খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এ ঘরে যা যা আছে সেগুলোকেও মোছামুছি করতে হবে। সাথে করে আমার শাশুড়ি মার ঘরটাও একটু ঝাড়া মোছা করতে হবে। টেবিলের তলাটা তো আমি এর আগে একদিন পরিষ্কার করে দিয়েছি, তো সেটা ডিপ ক্লিন করার দরকার নেই, হালকা করে ক্লিন করে দিলেই হবে। তবে এইগুলোতে আবার বেশ ধুলো পড়েছে। কদিন যাবৎ আমার এগুলো একদমই ডিপ ক্লিন করা হয়নি, আর সেই জন্যই এতটা ধুলো আবার পড়ে গেছে। আসার পর তো আমি এগুলো সব পরিষ্কার করেছিলাম, তবে কয়েকদিন ফেলে রাখলে আবার ধুলো টেনে নেয়। কালারটাই এমন, একটু ধুলো পড়লেই প্রচুর ধুলো পড়েছে বলে মনে হয়। তো সেই জন্য আবারও আমি এগুলো পরিষ্কার করছি। আর পুজোর আগে ঘর ঝাড়বো, মা আসবে, তার আগে ঘরদোর পরিষ্কার করব। এটা তো আমাদের বাঙালিদের কাছে অনেকটা আনন্দের, তাই না? আর যে যতই ব্যস্ত থাকি না কেন, পুজোর আগে আমরা কিন্তু সবাই কম বেশি ঘরদোর ভালোভাবে পরিষ্কার করি। তো সেই পরিষ্কার করার কাজটা যদি একদিনে ঘাড়ের ওপর চাপে তাহলে অনেকটাই প্রেশার পড়ে যাবে, কারণ মা সেভাবে ঝাড়া মোছা করতে পারে না। ফ্যানটা ধরো পরিষ্কার করতে হবে, ও ঘরের খাটের ছত্তিগুলো পরিষ্কার করতে হবে, তো মা ওভাবে পারে না, তো সেগুলো আমাকেই করতে হয়। তো সেই জন্য আমি ভাবলাম আস্তে আস্তে এগুলো শুরু করে দেওয়া যাক। আমার কাছে যে কলিনটা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর আমি ইচ্ছে করেই কিনিনি, কারণ 2-3টে এক্সপায়ার টোনার আছে, আর টোনারগুলো দিয়ে বেশ ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই জন্যই কলিনটা আরও কিনিনি। এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখা আছে, যেটা দেখতে আমার বেশ ভালো লাগে। সবুজ দিয়ে ঘর সাজালে কিন্তু তার একটা আলাদাই প্রাণবন্ত ব্যাপার থাকে। তো আমার কাছে ওই মানি প্ল্যান্ট না, আমি খুঁজেছি, অনেকের কাছে জিজ্ঞেস করেছি, কারোর কাছেই পাচ্ছি না, সেই জন্যই ওই ফেক প্লান্টগুলো দিয়ে একটু সাজিয়েছি। আর এগুলোতে এখন আমি একটু টোনার স্প্রে করে দিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে এই বাইকটা আমার বর আমাকে গিফট করেছিল, টিকটিকি লজেন্স ছিল, লজেন্স তো খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাইকটা ওই সুইচ বোর্ডের ওপরেই রেখে দিই, দেখতে ভালো লাগে। ওই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখলে, ওটাকে কি বলে আমি জানি না, ড্রিম ক্যাচার বলে না এটুকু জানি, তবে ওটাকে এক্স্যাক্টলি কি বলে সেটা আমি একদমই মনে করতে পারছি না। ওটাতেও বেশ ধুলো পড়েছিল, তো ওটাকে একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম। আর আমার ঘরে এই দরজার ওপর কিছু না কিছু ঝুলতে সবসময় দেখবে। বেশিরভাগ টাইম হয় থাকে আমার নাইটি, নয় গামছা। তো আজকে গামছাটা ঝুলছিল, সেটাকেও আবার ভাঁজ করে ঠিকঠাকভাবে 5 তাকটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। আচ্ছা, এখন 2:10 এত বেলায় ব্লগটা শুরু করলাম, কারণ আমি আজকে ভেবেছিলাম শুধু এডিটিং করব, মানে যে কটা ব্লগ আছে সব ভয়েস দিয়ে রেডি করে রাখবো, রিন্টুর ফোনটা নিয়ে নেট নিয়ে আপলোড করে দেবো। বাট যখনই আমি ভয়েস দিতে বসছি তখনই এত জোরে বৃষ্টি পড়ছে, এই টিনটায় আওয়াজ হয়, সে কারণে ভয়েসটা আমি দিতে পারছি না। অতি কষ্টে দুটো ব্লগে ভয়েস দিয়েছি, তো সেই জন্য ভাবলাম যে এত বেলাতেই ব্লগটা করব। এবার তারপরেও আমি দোনো ছিলাম যে আজকে আর এত বেলায় ব্লগটা শুরু করব কিনা, কিন্তু যখন আসলাম এসে দেখছি এই ঘরটা পুরো ধুলো পড়ে আছে। ওইদিকের কাজ আজকে মানে পুরো একদম উঁচু করে করাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বাট ওইদিকে ঠেকেছে প্লাস ঝাঁটা দিয়ে দিয়ে ঝাড়লো, তো পুরো ধুলোটা উড়ে এদিকে। তো ওই জন্য খাটটাকে ঝাঁট দিতে হতো, এগুলোকে আর একবার হালকা করে একটু মুছতে হতো, তো সেই জন্য ভাবলাম ব্লগটা শুরু করি। এখন আমি যে দাঁড়িয়েছি না, ঘরটা পুরো কিচকিচ করছে, আজকে সকালে আমি মুছেছি। তো যাক, এটাকেও এখন একবার ঝাঁট দিয়ে নেবো। ফ্যানটা অফ করে কথা বলছি, এত গরম লাগছে, আর মা এখনো স্কুল থেকে আসেনি। আমার আজকে জলখাবারও খাওয়া হয়েছিল না, এই জাস্ট একটু আগে একটা রুটির মধ্যে চিনি দিয়ে ওটাকে মুড়িয়ে খেয়ে নিলাম। আসলে কালকে রাত্রে রুটি ছিল, তো আমি ভেবেছিলাম ওটাকে ভেজে ভালোভাবে তরকারি দিয়ে খাবো, সে টাইমটা আর হয়নি। তো ওইভাবেই খেয়ে নিলাম, কারণ এরপর মা আসার পর লাঞ্চ করতে হবে, নাহলে ভাত নষ্ট হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ওরকম করেই খেলাম। তো চলো এখন বসে একটুখানি এডিটিং এর কাজ করি, মানে আজকে যে শর্টসটা যাবে সেটাকে শিডিউল করব। তো তারপরে আবার মা আসুক, লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। এখন বাজছে প্রায় 3:10-15 মতন। মা আসার পর আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ফ্রিজের নিচটা একটুখানি মুছবো, তবে সেটা টেনে বের করতে গিয়ে এই ড্রয়ারটা পুরোই খুলে চলে এসেছে। আর খুলে আসাতে দেখতে পেলাম ভেতরটার কি অবস্থা। তো সেই জন্য এটাকেও এখন পরিষ্কার করতে বসেছি।
আমাদের এই ড্রয়ারটা না খুলতে গেলে একটু প্রবলেম হয়, যেমন প্রথমটা দেখলে খুলতে চাচ্ছিল না, তো আমি তারপরে একটু জোরে টান দেওয়াতে এটা পুরোই খুলে বেরিয়ে এসেছে। সেটা দেখে আমি একটু চমকেই গেছিলাম, ভাবলাম হয়তো ভেঙে চুরেই গেছে। তারপর দেখলাম না, ওটা ওরকমভাবে টেনে পুরোটা খুলে দেওয়া যায়। আর এটা জানতে পারার পর বেশ সুবিধা হয়েছে, কারণ নিচের অবস্থাটা দেখো। ফ্রিজটা কেনার পর থেকে তো নিচটা এভাবে পরিষ্কার করা হয়নি, তাই জন্য কত ধুলো আর ঝুল, একদম বড় বড় হয়ে ঝুল পড়ে গেছিলো। ওই যে বলে না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কি ভাগ্যিস ওটা খুলে বেরিয়ে আসলো বলে দেখতে পারলাম, আর সেটা পরিষ্কারও করা হলো। আসলে এটা নিয়ে আমি টানাটানি করছিলাম, পেঁয়াজগুলোর মধ্যে থেকে কয়েকটা পেঁয়াজ নষ্ট নষ্ট হয়ে এসেছে, সেগুলো ফেলবো বলে। তো এখানে আমি তারপরে সেই কাজটাই করতে বসলাম, যে পেঁয়াজগুলো ভালো আছে সেগুলোকে তুলে এই গামলাটার মধ্যে রাখছিলাম। আর দেখো কত বড় বড় পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে, একদম পুরো ভেতরটা কেমন পচে গলে গেছে। ওগুলোকে না ফেলে দিলে বাকি পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। অনেকটা পেঁয়াজ আর রসুন একসঙ্গে নিয়ে আসা হয়েছিল, সাথে আদাও নিয়ে আসা হয়েছিল, তো সেই জন্য এগুলোকে নিচেই স্টোর করে রাখা হয়েছে। আর যেহেতু ফ্রিজের ভেতরটায় সবজি থাকে প্লাস অন্যান্য জিনিস থাকে, এগুলো ভেতরে রাখা সম্ভব হয় না, ওই জন্য এরকম নষ্ট হয়ে গেছে। আর দেখো নিচটা কিন্তু আমি যতটা পেরেছি, মানে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি পরিষ্কার করে দিয়েছি। আর আজকে সকাল থেকে রান্নাবান্না বলতে সেরকম কিছুই করতে হয়নি, সন্ধেবেলায় করার দরকার হলে তখন করব। কারণ গতকালের এই বড়া ভাজা ছিল, তার সাথে আলু ভাজাও ছিল, তো সেগুলোই এখন গরম করে নিলাম। ফ্রিজ থাকার এই একটা সুবিধা হয়েছে, নাহলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যেত। তবে ফ্রিজ আছে বলে এগুলো আর নষ্ট হয় না, খাওয়া হয়ে যায়। আর ওই যে আমার অভ্যেস, আজকে জলখাবার খাইনি, তাই বাসি রুটিটা ছিল, ওটাকে এখন একটু তেল দিয়ে ভেজে নেব। আমার এরকমভাবে খেতে বেশ ভালো লাগে, তোমাদের তো আমি আগের দিনই বলছিলাম। তো ওটাই এখন লাঞ্চের সাথে খেয়ে নেবো, হয়তো ভাত খাবো না, বা একটা রুটি খাবো আর একটুখানি ভাত খাবো, দেখা যাক। এদিকে আমার আলু ভাজা বড়া ভাজা দুটোই গরম করা কমপ্লিট, রুটিটাও আর একবার ভেজে নিলাম, সাথে ডালটাও গরম করে নেব। আসলে ফ্রিজে ছিল, সকালবেলাতে করার পর মা ফ্রিজে ভরে দেয় ডালটা, কারণ অনেকটা সকালবেলায় করে তো। তো সেইটাকে খাওয়ার আগে আর একবার গরম করে নিই, আর আবার রেখে দেওয়া হয়। আর আজকে বাড়িতে আমি সয়াবিন করেছিলাম সকালবেলাতে। আর নিশ্চয়ই ভাবছো আমি একটু আগেই বললাম আজকে সেরকম কিছু রান্না করিনি, তারপরে আবার বলছি সয়াবিন করেছি। আসলে ভিডিওগুলো বেশ কিছুদিন আগের তো, তো আমার না মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে আজকে সয়াবিন আমি করেছিলাম। এই এখন দেখলাম বলে মনে পড়লো, তাই তোমাদেরকে বলে দিলাম। আগে একদিনকে আমি যখন ফ্রিজটার ভেতর থেকে এভাবে চামচ দিয়ে বরফগুলো বের করছিলাম, তখন একজন আমাকে কমেন্টে বলেছিল এভাবে করলে ফ্রিজের ভেতরের কোনো পাইপ বা মানে তার নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা আমিও সত্যি কথা বলতে জানি, আর এটা নিয়ে আমারও যথেষ্ট ভয় আছে। তবে কি বলতো, আমাদের ফ্রিজের নিচে কোনো চাকা লাগানো ওই ট্রে টাইপ কিছু নেই তো। তো ফ্রিজটা বারবার সরিয়ে ওই ডিফ্রস্ট মারার পর পেছন দিকে জল জমে, সেটা ক্লিন করতে না বেশ অসুবিধে হয়। তবে এটার যে একটা সলিউশন আমি বের করেছি না, মানে একদম ইঞ্জিনিয়ার বুদ্ধি বের করেছি। দাঁড়াও তোমাদের দেখাই। সাধারণত বরফটা গলে ওই সরু ফানেলের মতন ওটা দিয়ে নিচের ওই বাকেটটায় জমা হয়, আর সেখান দিয়ে বেরিয়ে গিয়ে পেছনে একটা বাস্কেটে জমা হয়। তো আমি করেছি কি, ওই ফানেলটার নিচে একটা চামচ লাগিয়ে দিয়েছি, যাতে চামচের গা বেয়ে জলটা এই গামলার মধ্যে এসে পড়ছে। তাহলে আর পেছন দিকে জল গেল না, জমলো না, ফ্রিজ নিয়ে টানা হেঁচড়াও করতে হবে না। বলো এবার কেমন বুদ্ধিটা বের করেছি। রিন্টুকে এটার ছবি তুলে পাঠানোর পর রিন্টু বলছে এটা তো দারুণ বুদ্ধি, কারণ ফ্রিজটা টানা হেঁচড়া করতে বেশ অসুবিধেই হতো। মারও বেশ বুদ্ধিটা ভালোই লেগেছে, আর আমিও ভাবতে পারিনি এটা এতটা এফেক্টিভ হয়ে যাবে। তো বেশ একটা ভালোই কাজে এসেছে জিনিসটা। আর এদিকে ওই সমস্ত কীর্তিকলাপ করার পর দিয়েছিলাম একটা টানা ঘুম। এখন ওঠার পর মুখ ভার করে আমি বসেছিলাম, মাথাটা পুরো ধরে গেছে। ঘুম থেকে উঠে মাথাটা আমার পুরো ধরে গেল। অ্যাকচুয়ালি ফোনটা আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে চেক করি, ভিউজ কত গেছে, সাবস্ক্রাইবার কত হয়েছে, কি বৃত্তান্ত, এটার জন্য আমি চেক করি। ঘুম থেকে উঠে চেক করতে গেছি, দেখাচ্ছে আমার কাছে কোনো ভিডিও নেই। আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে যে কী হলো ফোনটায়। মানে ইউটিউব স্টুডিওটা খুলেছি, দেখছি কোনো ভিডিও নেই, কোনো দেখা যায় যে আমি কোনো ভিডিও কোনো দিন আপলোডই করিনি। আমার দেখে পুরো ভয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ওটা নিয়ে ঘুরে ঘুরে কতক্ষণ দেখলাম, তারপর দেখলাম না, সার্ভারের প্রবলেম ছিল কিছু, ঠিক হচ্ছে। মানে আমি যখন আমার চ্যানেলটায় চেক করছি তখন দেখাচ্ছে ভিডিওগুলো আছে, বাট স্টুডিওতে যখন ঢুকছি দেখাচ্ছে কোনো ভিডিও আপলোড হয়নি। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো ওটাকে আলটিমেটলি দেখলাম যে না, ঠিকঠাক হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো কোনো সার্ভার প্রবলেম হচ্ছে, বাট বলা তো যায় না, না ঠাকুর করে। তো সেই জন্য আর কি দেখে আনলাম, না ঠিক আছে। এখন দেখি মাকে একটা ফোন করব। আর ফ্যানটা অফ করে গেছি, শীত করছে। আমার ডাস্ট অ্যালার্জির জীবনে ঠিক হবে না। দেখলেই তো আজকে ওই অত ধুলো সব পরিষ্কার করতে হয়েছে, তার মধ্যে বরফগুলোকে পরিষ্কার করেছি না, আমার আবার সে গা হাত পা ব্যথা করছে। আমার ডাস্ট অ্যালার্জি থাকবেই, ও ঠিক হবে না, আমি ভেবেই নিয়েছি। তো যাক, মাকে একটা ফোন করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
সন্ধেবেলাতে আজকে বেশ অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি খাই, তারপর দেখলাম এই পেঁপেটা খুব বেশি যে পেকে গেছে তেমনটা নয়, তবে সামনের দিক দিয়ে না পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওটাকেই কেটে নিলাম। খুব বেশি পাকেনি, তবে একদম কাঁচাও ছিল না, ভালোই মোটামুটি খাওয়ার মতন ছিল। তবে এটাতে আমি চাট মশলা, বিট নুন আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমাকে পেঁপে খেতে দেখলে আমার মা কী যে গর্ববোধ করবে, কত আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে। এই সমস্ত শাক সবজি আমি কখনো খেতাম না, আমার ওই এক আলু ভাজা, তার সাথে আমাকে মাছ মাংস ডিম দিতে হবে। তবে এখন কিন্তু নিজের থেকে স্বইচ্ছাতেই খাই, আর ভালোও লাগে। কেন খেতাম না ভগবানই জানে। এই জন্যই হয়তো বলে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়। এই যেমন আমার ফুড হ্যাবিটও অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন তো বহরমপুর গেলে এটা খাই ওটা খাই দেখে মা বেশ খুশিই হয়। সাথে ব্লগ তো আমার প্রত্যেক দিন দেখে, তোমাদের কমেন্টগুলোও মা পড়ে আর আমাকে পরে বলে এই কমেন্ট করেছিল, ওই কমেন্ট করেছিল। যাক চলো, এখন আমি পেঁপে খাই। আর তার সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে কিছু, একটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।